অর্থই সমস্ত অনর্থের কারণ, জানেন তো? কেন বলছি জানেন? কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল, তৃণমূল কংগ্রেসের তহবিলের হাজার হাজার কোটি টাকা, কেউ কেউ বলছেন সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে টিলিয়ে দেখা গেলে হয়তো দেখা যাবে লক্ষ কোটি টাকা। কিন্তু আমি বিশ্বাস করি যে লক্ষ কোটি না হলেও বহু হাজার কোটি টাকা তৃণমূলের তহবিলে রয়েছে। সেই তহবিলের টাকা কে হাতাবে, এখন সেই নজরই রয়েছে বেশ কয়েকটি গোষ্ঠীর। একদিকে ঋত গোষ্ঠী, অন্যদিকে কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূল, তৃণমূল মানে এককালে ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যারা গোয়ায় ভোট লড়তো, বিহারে টিহারেও যাদের পার্টি অফিস ছিল, উত্তরপ্রদেশে পার্টি অফিস ছিল, যারা মিজোরাম মণিপুরে লড়াই করেছে, ত্রিপুরায় লড়াই করেছে, সেই দলের আজকে এমন অবস্থা হয়েছে, সর্বভারতীয় তকমা তো বহু আগে গেছে, হয়ে গেছে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস, মানে রাজ্যের একটা পার্টি, তাদের এখন 3-4টে টুকরো হয়ে গেছে। তার মধ্যেও যে কালীঘাট তৃণমূল আছে, তৃণমূল এখন কালীঘাট পটুয়াপাড়া তৃণমূল কংগ্রেস, সেই কালীঘাট তৃণমূল কংগ্রেস বা পটুয়াপাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যেও দুটো লবি। এই তৃণমূল কংগ্রেসের যে দুটো লবি, পটুয়াপাড়ার এবং বিধানসভার, এরা এখন তৃণমূল কংগ্রেসের তহবিলটা দখল করতে চাইছে। অরূপ চক্রবর্তী, অরূপ চক্রবর্তী ইতিমধ্যেই, আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের, আপনাদেরকে বলে দিই আর কি, তৃণমূল কংগ্রেসের যে সব থেকে বড় অ্যাকাউন্টটা রয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেটা রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে, কলকাতা এইখানে। তো সেখানে অরূপ বিশ্বাস বলছেন তিনি নাকি কোষাধ্যক্ষ। তিনি আর কোষাধ্যক্ষ নন, মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি কমিটি ছিল সবকটা ভেঙে দিয়েছেন। তারপরে তৃণমূলের নতুন যিনি কোষাধ্যক্ষ হয়েছেন, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। শুভাশিস চক্রবর্তী এখন তৃণমূলের কোষাধ্যক্ষ, মানে পটুয়াপাড়া কালীঘাট তৃণমূল কংগ্রেসে, আদি তৃণমূল কংগ্রেসে। কিন্তু শুভাশিস চক্রবর্তী নয়, চিঠা দিয়েছেন অরূপ বাবু, অরূপ বিশ্বাস বলছেন এই যে দলীয় বেশ কয়েকটি গোষ্ঠী তৈরি হয়েছে, তাদের নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের টাকার উপরে, তৃণমূল কংগ্রেসের কোষাগারের উপরে। হবে না কেন? দলটা সবার, কিন্তু টাকার অধিকার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সবাই সহ্য করতে পারছেন না। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে যত রাজ্যের সুবিধাবাদী সবাই তৃণমূল কংগ্রেসে এসে হাজির হয়েছে। সেই কারণে এখন সবার নজর হাজার হাজার কোটি টাকা, সেই হাজার হাজার কোটি টাকার তহবিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের আরো অনেকগুলো শাখা সংগঠন আছে, তাদেরও তহবিল রয়েছে, কিন্তু মূল মধু রয়েছে তৃণমূল কংগ্রেসের কোষাগারে। ঋত বলছে আমার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার, অভিষেক বলছে আমার, অরূপ বিশ্বাস বলছে আমার, শুভাশিস চক্রবর্তী বলছে আমাদের। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন গন্ডগোলটা দেখা দিয়েছে টাকার উপরে। তৃণমূল কংগ্রেসের উপরে যার দাবিটা থাকবে, তৃণমূল কংগ্রেসের কোষাগারের উপরেও তাদের দাবিটাই থাকবে। এবার তাদের দাবি থাকলে এখন যাতে কেউ টাকা না ব্যবহার করতে পারেন, তার জন্য অরূপ বাবু গিয়ে এই এইচডিএফসি ব্যাংকের যে অ্যাকাউন্ট, যেখানে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ব্রাঞ্চ ম্যানেজারকে বা ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলেছেন টাকা যাতে কেউ তুলতে না পারে, মানে কেউ যাতে টাকাটা না তুলতে পারে, মানে অন্য কেউ যাতে টাকাটা না তুলে নেয়। তাই এখন এই অ্যাকাউন্ট থেকে টাকা বের করাটা সাসপেন্ড রাখা হোক। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি পার্টির কাজ করতে চান, এই অরূপ বিশ্বাসের দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে মমতা মিছিল করবেন, টাকা বের করতে চাইবেন, হবে না। অরূপের কথায় যদি ওই ব্যাংকের বা ব্রাঞ্চের ম্যানেজার যদি অ্যাকাউন্টটাকে ফ্রিজ মতো করে রাখেন, অ্যাকাউন্ট থেকে টাকা বের করা যাবে না এমনটা যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ যদি ওখান থেকে টাকা সরানোর চেষ্টা করেন, তাহলে পারবেন না। তাহলে প্রশ্ন উঠছে, অরূপ বাবু কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা মতো এই কাজটা করেছেন? এখন অব্দি মিডিয়ায় এর কোনো উত্তর নেই। তাহলে ধরে নিতে হবে মমতার ইচ্ছেতে এটা নাও হতে পারে। আর অরূপ বাবু আপনাদেরকে বলে রাখি, এনাকে নিয়ে আরেকটা খবর আছে। 3-3বার ওই মেসি মেস যেটা হয়েছিল, মেসি এসেছিল, সেটা নিয়ে যে গন্ডগোল, সেখানে আয়োজকের তরফ থেকে সল্টলেকে যে অভিযোগ জানানো হয়েছিল, সেখানে 3-3বার তাকে ডাকা হয়েছে, 3-3বার তাকে সমন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পুলিশের কাছে তিনি যাননি, বরং তিনি আরেকটা অভিযোগ গিয়ে করে এসেছেন। এবার তিনি যদি অভিযোগ করে আসেন একটা নতুন করে, তাহলে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তিনি কি অ্যাবসকন্ড, নাকি তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? বেশ কয়েকটা কেসে স্পেশাল ট্রিটমেন্টের অভিযোগ আসছে। কুনাল স্পেশাল ট্রিটমেন্ট, বহু অভিযোগ, গ্রেপ্তার হচ্ছে না। উত্তর দমদমে বিধান বিশ্বাস, বহু অভিযোগ, গ্রেপ্তার হচ্ছে না। দমদমে হরিন্দর সিং সহ গোটা দমদমের যে নেতারা আছে, সাউথ দমদমের নেতারা আছে, মোরলেস বেশিরভাগ লোক কিন্তু গ্রেপ্তার হয়নি। কলকাতায় যা আপনারা দেখছেন, কলকাতা পুরসভায়, দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম পুরসভায় সেটা হচ্ছে না। তারা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের লোকেরা তো এখন এ বিষয় নিয়ে মুখ খুলছেন না, তবে বিজেপির একটা অংশের অভিযোগ কিন্তু এখন উঠতে শুরু হয়েছে।
সেটা সত্যি না মিথ্যে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিজেপি কর্মীরাই বলছেন যে কোথাও না কোথাও একটা গোপন আঁতাত হলেও হতে পারে। এমনটা কিন্তু আবারও বলছি, অভিযোগ, সত্যতা মিথ্যা এগুলো অনেক কিছুর উপর নির্ভরশীল, কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট যে হচ্ছে সেটা কিন্তু চোখে দেখা যাচ্ছে। এদিকে এসব হচ্ছে, অন্যদিকে এই জমানাতেও সংবাদ মাধ্যমের উপরে কিন্তু শাসকের চক্ষুশূল নেমে আসছে, এমনটা কিন্তু একজন ইউটিউবার অভিযোগ করেছেন। অনেক সিনিয়র ইউটিউবার, আমাদের সঙ্গে সম্পর্ক ভালো, এই চ্যানেলেও আপনারা তার ভিডিও বেশ কয়েকটা দেখেছেন, তার চ্যানেলটা যথেষ্ট জনপ্রিয়। আমরাই তাদের কাছে এই শুদ্ধশীল দা, মানব দা, সন্ময় বাবু, এদের দেখেই আমরা অ্যানালিসিসটা শুরু করেছিলাম। দীর্ঘদিন আমরা সাংবাদিকতা করেছি, কিন্তু কখনো ভাবিনি যে নিজস্ব স্বতন্ত্র সংবাদ মাধ্যম খুলবো, আমাদের এখানে বেশ কয়েকজন কাজবাজ করবেন। তো সেরকমই একজন সদ্যশীল ঘোষ, তার উপরে 1.5 বছর পুরনো একটা মামলা, তিনি ডিওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন। 2 বছর পুরনো একটা মামলা, প্রায় 2-2.5 বছর পুরনো। সেই মামলায় তাকে গতকাল পুলিশ সামন করেছিল, মানে সামন তো আগেই করেছে, তিনি গতকাল চিঠি পেয়েছেন। 30শে মে তাকে দেখা করতে বলা হয়েছিল, কিন্তু তার ব্যাঙ্গালোরের অফিসে অনেক দেরি করে চিঠি পৌঁছেছে, তিনি দেরি করে জানতে পেরেছেন। তারপরে খোঁজ খবর তিনি বেশ কয়েকটা জানান, তারপরে বিষয়টা একটা ধামাচাপার পর্যায়ে গেছে, কিন্তু পুলিশ তাকে ডেকেছিল। তিনিও যেখানে যেখানে জানানোর, সব বিষয়টা আমি আর খোলসা করে বলছি না, সেটা যেহেতু তার থেকে আমি অনুমতি নিইনি তাই বলবো না, তবে জানি বটে। কিন্তু আজকে এটা হবে কেন? 3 বছর পুরনো মামলা, শুদ্ধশীল ঘোষকে কেউ চেনে না এমনটা নয়, পুলিশ জানে না এমনটা নয়, পুলিশ না জেনে কাউকে অভিযুক্ত করে না, তখন জানার পরেও আজকে কি কোনো অংশ থেকে আবার মিডিয়ার উপরে প্রেশার করার চেষ্টা হচ্ছে? প্রশ্ন কিন্তু উঠছে। এক একটা ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল ট্রিটমেন্ট, 3-3 বার তাকে ডাকা হলো, কোনো কেসে গ্রেফতার নন। একটা কেসে শুধুমাত্র ওই সই জাল করার কেসে তার উপরে কোর্টের একটা রক্ষা কবচ রয়েছে, কিন্তু বাকি কেসে তো নেই। বাকি কেসে তো তাকে গ্রেফতার করা যায়। বারংবার আমরা বলছি কেন এই চোর ছাচ্চরটা গ্রেফতার হবে না? অন্যদিকে দেখা যাচ্ছে যে আকাশ বিজয় বর্গীয়, কৈলাস বিজয় বর্গীয়, এদেরকে ডায়মন্ড হারবারের একটি সভায় আজ থেকে 6 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। সেখানে জবলপুর হাইকোর্ট, মানে মধ্যপ্রদেশের হাইকোর্ট, সেটাতে একটা গ্রেফতারি পরোয়ানাতে সাসপেনশন ছিল, সেটা তুলে নিয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি হয়ে গেল। পুলিশ চাইলে যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা থেকে গ্রেফতার করে মধ্যপ্রদেশে নিয়ে যেতে পারে, কিন্তু সেই প্রশ্ন উঠবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার সদিচ্ছা কি ভারতবর্ষের কোনো প্রান্তের পুলিশের আছে? পশ্চিমবঙ্গ পুলিশের কি আছে? বারংবার তাকে জিজ্ঞাসাবাদ, এবং জিজ্ঞাসাবাদের সময় আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভিআইপি ট্রিটমেন্টটা দেওয়া হলো। আজকে তার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিলেন রাজীব বাবু, কোন অভিযোগটা বলুন তো? সল্ট লেকে, মানে ওই ডিজে বাজানোর কেসে সল্ট লেকে যেটা অভিযোগ দায়ের হয়েছিল, তারপর সেটাকে সাইবার ক্রাইম থানা নিয়েছিল, তারপর আলটিমেটলি ওই কেসটা সিআইডির কাছে গিয়ে পৌঁছয়। সিআইডি যে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তাকে গার্ড করতে 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 ভিতরে নিয়ে গেল, কিন্তু যিনি অভিযোগকারী রাজীব দত্ত, তিনি শারীরিকভাবে অসুস্থ, তাকে লিফট ভবনে ইউজ করতে দেওয়া হয়নি, তাকে কোনো রকম গার্ড বা সিকিউরিটি দেওয়া হয়নি। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদৌ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাকি বসিয়ে রাখা হচ্ছে, কি হচ্ছে সবটা তো সামনে আসবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও বাইরে কেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা এখন অব্দি পাইনি, যেটা নিয়ে আমরা বারংবার বলছি, আগামী দিনেও বলবো। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে খুব ভালো অবস্থাতে নেই, মানে তিনি যে দারুণ মজায় আছেন, ঘুরে বেড়াচ্ছেন এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির বদলে পুলিশের চক্কর কাটছেন, আর তার পুলিশ তুলে নেওয়া হচ্ছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, অলরেডি খবর হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 2জন পিএসও ছিলেন, এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পুরো যে সিকিউরিটি ব্যবস্থা সেটাকে তুলে নেওয়া হচ্ছে, কিন্তু মমতার সিকিউরিটি কমানো হয়নি। যারা দিনের পর দিন আইন না মেনে একজনের সিকিউরিটিতেই নিমজ্জিত ছিলেন। পুলিশের ডিউটি হচ্ছে ট্রান্সফারেবল জব, একটা ডিউটি করবেন, 2-3 বছর থাকবেন, নতুন তাকে ডিউটি দেওয়া হবে, নতুন থানায় পোস্টিং হবে, থানা থেকে ট্রাফিকে যেতে পারেন, যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2জন যারা সিকিউরিটি ছিলেন, যাকে আপনারা সবসময় মমতার আশেপাশে ঘুরে বেড়াতে দেখেছেন, সেই 2জন ব্যক্তি দীর্ঘদিন তো কাজ করছেন, এবং মমতার সিকিউরিটিতে যারা নিয়োজিত ছিলেন তারাও নিয়মে বহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে মমতার কাছে ছিলেন। মমতা তো কখনো আইন মানেননি, পুলিশ মন্ত্রী হলেও তিনি তো কোনো পুলিশের আইন টাইন কিছু মানতেন না। মমতা যেটা করবেন সেটাই হচ্ছে আইন। এবার মমতাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, মমতা নাটক ফেদে বসেছেন, বলছেন চিনি না জানি না তাকে নেবো না। মানে আপনার পছন্দের লোক হতে হবে। আপনি কি বাড়িতে বেয়ারা পুষছেন নাকি? আপনি কি বাড়িতে কোনো রাঁধুনি রাখছেন নাকি যে আপনার পছন্দের হতে হবে? যাকে যে কোনো পুলিশ, সবই আপনার পুলিশ। আপনার আমলে এদের চাকরি হয়েছে বেশিরভাগ লোকের। তো আপনি এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, সবই আপনার পুলিশ ছিল, তখন আপনার অসুবিধা হয়নি। আজকে মুখ্যমন্ত্রী বদল হয়েছে, শুভেন্দু অধিকারী হয়েছেন, প্রত্যেক মুখ্যমন্ত্রী নিজের মতো করে কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতেই পারেন, এটা তার অধিকারের মধ্যে পড়ে। এবার মমতাকে যখন সিকিউরিটি দেওয়া হচ্ছে, মমতা বলছেন নেবো না, নেবেন না, কার কি যায় আসে, ভালোই হয়েছে ভাই। কিন্তু বলে বেড়াচ্ছেন মমতা সিকিউরিটি কমিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা মিথ্যে কথা বলার যে রাজনীতি শুরু করেছিলেন, সেটা কিন্তু এখনো চলছে। আগামী দিনেও মমতা যতদিন বেঁচে থাকবেন, মিথ্যার বেসাতির উপরেই রাজনীতি করবেন।
মিথ্যে কথা বলার যদি কোনো প্রতিযোগিতা হতো, মমতা 1 নম্বর আসতেন, অলিম্পিক পেতেন, পদক পেতেন, বা গিনিস বুকে তার নাম হয়ে থাকতো মিথ্যে কথা বলায়, যদি রেকর্ডেড হতো বিষয়গুলো। এই জায়গায় দাঁড়িয়ে কালকে দেখলাম ডেরেক ওব্রায়েন নাটক করছেন, মমতার গেটের সামনে নিজের এসইউভি গাড়িটা লাগিয়ে দিয়েছেন, মমতার ভিতর থেকে তালা লাগিয়ে দিয়েছেন, এমন মমতার পাঁচিল ঝিকেও টপকে চলে যেতে পারে। মমতার ওখানে সিকিউরিটি দিতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। সিকিউরিটি দেওয়া হচ্ছে, উনি যদি সিকিউরিটি না নিতে চান, কে কি করবে? মানে এখনো বিরোধী দলে আছেন, হেরে গেছেন, এখনো যেটা মানে তিনি যা মনে করতেন আগের মতোই চালিয়ে যাবেন, এটা হতে পারে? কখনো হতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উপর থেকে কর্তৃত্ব চলে গেছে। লোকসভায় আরেকটা আপডেট আছে, স্পিকার ওম বিড়লা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন, অভিষেকের কাছে জবাব চাওয়া হবে। শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার কোনো বক্তব্য আছে? আপনার দলের এতগুলো লোক ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে, অভিষেক কি বলবেন? স্পিকার সাহেব, আপনি মানবেন না, কিন্তু আইনে তো রয়েছে, যদি 2/3 বেশি লোকে যদি অন্য কোথাও ভিড়ে যায় তাহলে কিছু করার নেই। তাহলে অভিষেক কি বলবেন? চিৎকার করবেন, চেঁচামেচি করবেন? এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের লোকেরা লোকসভায় গিয়ে চেঁচামেচি করেছে। কেউ কেউ লুই ভুটোর ব্যাগ দেখাতো, 1.5 লাখি শাড়ি দেখাতো, আর কেউ কেউ শুধুমাত্র চু কিটকিট 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 করতেন। এরা লোকসভাটাকে একটা নাটক করার জায়গাতে পরিণত হয়েছে। লোকসভা চালাতে 1 ঘন্টায় কয়েক কোটি টাকা খরচ হয়। এদের নাটক দেখার জন্য আমরা লোকসভায় এদেরকে পাঠাইনি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার মতো কিছু নেই। তার দলের লোকেরা কেন ছেড়ে চলে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেনটা কি? আমার দোষে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষেই তো সমস্ত লোকেরা তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিচ্ছেন। তারপরেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বোধ বুদ্ধি হবে? হলে কবে হবে? কি বলবেন? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকে লোকসভায় চলে গেছে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে মান্যতা দিয়ে দিয়েছে হাইকোর্ট। এর আগে আমরা দেখছিলাম যে এটা নিয়ে প্রশ্ন উঠছিল। আগের দিন সরকার পক্ষকে সওয়াল করা হয়েছে, মানে অভিযোগকারী পক্ষের তরফেই রায় যাবে এমনটা মনে হচ্ছিল। বলা হচ্ছিল যে কেন মান্যতা দেওয়া হলো বিদ্রোহীদের, তার পক্ষে কি যুক্তি আছে? কিন্তু আলটিমেটলি রায় যখন এলো তখন সবার হোশ উড়িয়ে দিয়েছে এই রায়, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মান্যতা। এটা কিন্তু হাইকোর্ট বহাল রেখেছে। মানে পরপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় তৃণমূল কংগ্রেস থাপ্পড় খাচ্ছে। থাপ্পড় খেতে খেতে এদের দুই গাল লাল হয়ে গেছে, কিন্তু তারপরও এদের অসভ্যতা বজায় থাকবে, অসভ্যতা শেষ হবে না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। লাজ নেই, লজ্জা নেই, কিছুই নেই। হাইকোর্টে আরেকটা বড় আপডেট আছে, শেষ এই আপডেট আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে যোগ দিবসে রেড রোডে কেন এতদিন বন্ধ করে রাখা হবে, 14 তারিখ থেকে 21 তারিখ অব্দি বন্ধ করে রাখা হয়েছে রেড রোড। এটা নিয়ে ইকোসিস্টেম, তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম, বিজেপি সরকারের বিরুদ্ধে ইকোসিস্টেম কিন্তু জাগ্রত হয়ে গেছিল। বলা হচ্ছে আইনজীবীদের সংগঠন, কিন্তু এটা একটা ইকোসিস্টেম। তারা মামলা করেছে, মামলা করার অধিকার সবার রয়েছে। বলা হচ্ছে রাস্তা বন্ধ করে কেন মামলা হবে? এই সংগঠনগুলো যখন এতদিন রাস্তা বন্ধ করে ঈদের নামাজ হয়েছে, দিনের পর দিন, শুক্রবার পর শুক্রবার যখন নামাজ হয়েছে, তখন এরা কিন্তু প্রশ্ন করেনি। রাস্তার উপরে জবাই করা হয়েছে প্রাণীদের, তখন এরা কিন্তু প্রশ্ন করেনি। এই জন্যই এদেরকে বলা হয় সিলেক্টিভ বদমাইশেরা, ইকোসিস্টেম। এখনো এরা সরকারের পিছনে লাগার চেষ্টা করছে। তবু সরকারকেই এরা, হাইকোর্ট কিন্তু পক্ষ নিয়েছে। জাস্টিস সৌগত ভট্টাচার্য হাইকোর্টে তার বেঞ্চে, তার এজলাসে বেঞ্চে যোগ দিবসের অনুষ্ঠান রেড রোডে করা যাবে না, আইনজীবীদের সংগঠন যে মামলা, সেটাতে কার্যত পাত্তাই দেয়নি হাইকোর্ট, বলেছে যে না, করতে পারবে। হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, তবে পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করার ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ সরকারি অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রীও আসার কথা রয়েছে, মুখ্যমন্ত্রীও আসার কথা রয়েছে, রেড রোডে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এই টুলকিট গ্যাং বা হাইকোর্টের যে ইকোসিস্টেমটা রয়েছে, সরকার বিরোধী ইকোসিস্টেম, এরা যতই নানান দিক থেকে প্রেশারাইজ করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না। এই বিরাট জনাদেশ নিয়ে আসা সরকারের পাশেই কিন্তু বারংবার হাইকোর্ট থাকছে। ফলে এটা ভালো লাগছে যে আদালত যে রায়গুলো দিচ্ছে, তাতে গণতন্ত্র কিন্তু আরো শক্তিশালী হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে বন্ধু? জবাব দেবেন কমেন্ট বক্সে, উত্তর অবশ্যই দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই হাইপ পয়েন্টস আপনারা কমেন্টের ওখানে দেখবেন, কখনো কখনো হাইপ বলে একটা বস্তু ডান দিকে ভেসে ওঠে। হাইপ পয়েন্ট দিলে ভিডিওটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। যত হাইপ পয়েন্ট দেবেন তত বেশি কিন্তু মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। ফলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন। আমরা প্রায় 100 জন সদস্য সংখ্যার কাছাকাছি পৌঁছে যাচ্ছি, আর কয়েকটা সদস্য সংখ্যাই বাকি রয়েছে। আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, কিউআর কোডের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার, ভালো থাকবেন।